ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাইয়ের উত্তাল স্রোতে ভেসে আসা এক ঐতিহাসিক প্রশ্ন, যা আজ সমগ্র জাতির হৃদয়ে তোলপাড় সৃষ্টি করছে। গণতন্ত্রের ইতিহাসে এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, যেখানে ক্ষমতাচ্যুত এক সাবেক সরকার প্রধানের ভাগ্য নির্ধারিত হতে চলছে মানবতা বিরোধী অপরাধের দায়ে। সর্বোচ্চ শাস্তি নাকি অপ্রত্যাশিত মুক্তি, এই হিসাব নিকাশের ঘূর্ণাবর্তে নিমজ্জিত আজ গোটা দেশ। প্রতিক্ষণেই তৈরি হচ্ছে নতুন জল্পনা কল্পনা। সবার মনে একই প্রশ্ন, এই জিজ্ঞাসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফাঁসির মঞ্চে উঠবেন, নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে আসবেন নিরপরাধ হয়ে? প্রতিটি দিন, প্রতি মুহূর্ত যেন এক বিশাল নাটকের অন্তিম দৃশ্যের দিকেই ধাবিত হচ্ছে। আর এই দৃশ্যপটের প্রধান চরিত্র রয়েছেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবং এক দৃঢ় প্রতিজ্ঞ প্রসিকিউশন দল। 2024 সালের জুলাই মাসের সেই উত্তাল দিনগুলো যখন গোটা বাংলাদেশের এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল, যখন রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল আর সরকারের বিরুদ্ধে এক সর্বাত্মক জনরোষ দানা বাঁধছিল, সেই সময়কার সরকার প্রধানের মুখ নিঃসৃত প্রতিটি নির্দেশ কি তবে কাল হয়ে দাঁড়ালো তার নিজেরই জন্য? তৎকালীন ক্ষমতা কাঠামোর শীর্ষে থাকা শেখ হাসিনার দেওয়া কথাগুলোই হুকুম হিসেবে উপস্থাপন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার চোখে শেখ হাসিনার সেই নির্দেশনাই ছিল মানবতা বিরোধী অপরাধের মূল উৎস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চৌকস প্রসিকিউটর এবার এমন এক ব্যক্তিত্বের সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে এক মাইল ফলক হয়ে থাকবে। ঠিক যেমনভাবে তাজুল ইসলাম অতীতে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাহিনীর সদস্যের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, এবার তিনি চ্যালেঞ্জ নিয়েছেন দেশের দীর্ঘদিনের ক্ষমতাধর এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার নিশ্চিত করার। পুরো জাতি আজ গভীর আগ্রহে তাকিয়ে আছে সেই মাস্টার প্ল্যানের দিকে। কি সেই পরিকল্পনা শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী ব্যক্তিকে এত বড় আইনের ফাঁদে ফেলে দিচ্ছে? 2024 সালে জুলাই মাস জুড়ে গোটা দেশের যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার প্রতিটি অপরাধের বিচার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে কার্যত অসম্ভব ছিল। কারণ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে গেলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে লেগে যেত দীর্ঘ বেশ কয়েক বছর, হয়তোবা দশকের পর দশক। এই বিশাল সময়ের হিসাব নিকাশ এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল রাখার তাগিদ থেকেই প্রসিকিউশন এক কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ এনেছে, যা বিচার প্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে। এই 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ গোটা বিশ্ব শেখ হাসিনার মামলার রায় দেখাতে যাচ্ছে। এখানে মূলত তাজুল ইসলাম তার সবচেয়ে বড় কৌশলগত চালটি চালাচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই সর্বোচ্চ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বিশ্ব দরবারে শেখ হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায়, তিনি সেই পথটি বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে ছিল দূরদর্শী এবং আইনি জটিলতা এড়ানোর এক সুনির্দিষ্ট পরিকল্পনা। তবে কি স্বৈরাচারের শাসনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত? দেশের আনাচে কানাচে এখন তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী 17 নভেম্বরে নাকি সাবেক সরকার প্রধান শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। এই খবরটি আজ গোটা দেশে এক নতুন করে তোলপাড় সৃষ্টি করছে। পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে, তাতে এই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা রইল না বলেই মনে হচ্ছে। আইনি বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মধ্যে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। সবার মনে একটাই প্রশ্ন, আসলে কি এই রায় আসছে? আর যদি আসে, তবে এর প্রতিক্রিয়ায় বা কি হবে? দেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? এই মামলার সর্বোচ্চ বড় ও চাঞ্চল্যকর খবর হলো, শেখ হাসিনার আইনজীবী আমির হুসাইন এখন চূড়ান্তভাবে দিশেহারা। তিনি এমন এক মারাত্মক আইনি ফাঁদে পড়েছেন, যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতি শুধু তার জন্য নয়, দেশের আইনি ইতিহাসের জন্য এক নজিরবিহীন ঘটনা। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন স্বয়ং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের বসের সিদ্ধান্তেই সব গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন। নিজের ঘরের মানুষই যদি শত্রুতে পরিণত হয়, তাহলে সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথ কি খোলা থাকে? আমির হোসেন এখন কি করবেন তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। তার মক্কেলেরা তো পলাতক। তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই? 17 নভেম্বর কি তাহলে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে? এই প্রশ্নটি এখন
প্রতিটি নাগরিকের মনে বারবার উকি দিচ্ছে। দেশের শীর্ষস্থানীয় বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসাইনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক অসম যুদ্ধ, এক কঠিন সংগ্রাম। তার প্রধান দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক। আইন অনুযায়ী পলাতক আসামিদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ করলেও সেই আইনজীবীদের সাথে তাদের মক্কেলদের কোনো যোগাযোগ নেই। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে তার নিজের কোনো বক্তব্য আছে কিনা তা জানার কোনো সুযোগ আইনজীবী আমির হোসেনের নেই। তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য বা কোনো নির্দেশনাও পাচ্ছেন না, যা একটি মামলার আইনি লড়াইয়ের জন্য অপরিহার্য। এই শূন্যতা, এই অভিযোগহীনতা আইনি লড়াইয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলা রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে তুলেছে। তার অদম্য পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা দিয়ে ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষী, অসংখ্য ভিডিও এবং ভিডিও ক্লিপ এবং দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে। এই প্রমাণের ভিত্তিতে ভান্ডার রাষ্ট্রপক্ষের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিপরীতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাধা। তার কাছে নেই আসামিদের বক্তব্য, নেই কোনো সুনির্দিষ্ট প্রতিরক্ষা কৌশল। এই পরিস্থিতিতে শুধু আইনি লড়াইকেই কঠিন করে তুলছে না, বরং গোটা বিচার প্রক্রিয়াকে এক নজিরবিহীন অবস্থায় ফেলে দিয়েছে। মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের ১০ জুলাই। সেদিন রাষ্ট্রপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি সুনির্দিষ্ট অভিযোগের বিচার শুরুর নির্দেশ দেয়। এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার প্রথম বিচারের শুরুর ঘটনা, যা দেশের রাজনৈতিক এবং আইনি ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচন করছে। তবে সেদিন সবটুকু মনোযোগ কেড়ে নেয় কাঠগড়ার দিকে থাকা একমাত্র আসামি পুলিশদের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান, তখন সবাই অবাক হয়ে যান। অন্যদিকে সাদা কালো চেক শার্ট পরিহিত মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান, মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগে অকপটে স্বীকার করে নেন। শুধু তাই নয়, তিনি এই মামলার এভোপার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম, যা গোটা দেশের আইনি মহলকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করছেন। তিনি জানান, মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনে সহায়তা করার অঙ্গীকার করেছেন। এই ঘটনাটি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকু ভেঙে দেয়। তার অভিযুক্ত মূল তীর ছিল হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই ও নির্যাতন বাস্তবায়ন করেছে। যখন সেই বাস্তবায়নকারীরা যদি নিজেরাই হকদারিতার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে সেই মামলা থেকে খালাস পাওয়া আদৌ কি সম্ভব? এটি এখন ১ কোটি টাকার প্রশ্ন, যারা উত্তর খুঁজতে গিয়ে অনেকে মনে করছেন শেখ হাসিনার মুক্তি পাওয়ার পথ প্রায় রুদ্ধ হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটির পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্যে দিয়ে। ৫ আগস্টের তৎকালীন সরকারের পতনের পর ৭১-এর মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। নতুন করে গঠিত হয় এই ট্রাইব্যুনালে তাদের প্রথম বিচার কার্যক্রম এবং শুরু হয় গত ১৭ অক্টোবর। নতুন করে গঠিত হয় এই ট্রাইব্যুনাল, তাদের প্রথম বিচার কার্যক্রম শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। আর প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি। এক বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন এক অভিযোগ ছিল অভাবনীয়। কিন্তু তদন্ত যতই এগোতে থাকে, ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো শুরু হয়ে যায়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে, যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। চলতি বছরের মার্চ মাসে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরও ২ জনের নাম অভিযুক্ত রয়েছে। তারা হলেন শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই সংযুক্তি মামলার পরিধি এবং জটিলতা উভয়কেই বাড়িয়ে তুলেছে। তদন্ত সংস্থা এই বছরের ১২ মে
তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টার মাইন্ড বা হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিতকরণই তার বিরুদ্ধে অভিযোগের এক নতুন উচ্চতায়, যা থেকে সরাসরি এসব ভয়াবহ অপরাধের জন্য দায়ী করছে। এরপর 1 জুন প্রসিকিউশন এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতের অভিযোগপত্র দাখিল করেন। সেদিন আদালত অভিযোগের আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সাড়া দেয়নি তারা কেউ, যার ফলে 24শে জুন আদালতে তাদের পক্ষে মামলা লড়ার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের নির্দেশনা দেয়। ঢাকার বিশেষ জজ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসাইনকে এই 2 হাই প্রোফাইল পলাতক আসামিদের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ ছিল এক কঠিন আইনি চ্যালেঞ্জের সূচনা। 1 জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি আদালতকে জানান, অভিযুক্তর অপরাধের সময়কাল শুধু 2024 সালের জুলাই আগস্টে সীমাবদ্ধ নয়, বরং তাদের অপরাধ শুরু হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে এবং তা চলছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। এই মন্তব্য মামলার আওতা এবং গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা বোঝায় যে অভিযোগগুলো কেবল সাম্প্রতিক ঘটনাবলীতেই সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘ 15 বছরের একটি ধারাবাহিক অপশনের চিত্র তুলে ধরেছে। চিফ প্রসিকিউটর তার বক্তব্যে শেখ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা দিতে গিয়ে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করছেন, যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান করছিলেন। ক্ষমতার এই অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষায় তার মানবতা বিরোধী অপরাধের দিকে ঠেলে দিয়েছে বলে প্রসিকিউশন দাবি করছেন। 10 জুলাই বিচারের শুরুর মাধ্যমে আদালত যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করেছে তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং হৃদয় বিদারক। প্রথম অভিযোগটি ছিল উস্কানি এবং প্ররোচনা। বলা হচ্ছে 2024 সালের 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি নাতনি বলে উস্কানিমূলক বক্তব্য দেন এবং তার জেরে ধরে আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায়। এই বক্তব্যের কারণে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হচ্ছে। দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি নির্দেশ। এতে বলা হচ্ছে, শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয়। এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মাঠ পর্যায়ের বাস্তবায়ন করেন। এই অভিযোগ প্রমাণ করে যে তারা শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছিল। তৃতীয় অভিযোগটি আনা হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনায়। এই হত্যাকাণ্ডে 3 জনের বিরুদ্ধে প্রচারণা, উস্কানি এবং ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়েছে। আবু সাইদের নির্মম মৃত্যু সে সময় সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করছিল এবং এখন তারা বিচার চেয়ে সুবিচারের প্রত্যাশায় রয়েছে জাতি। চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে নির্মমভাবে এই ঘটনাটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের একটি জঘন্যতম দৃষ্টান্ত, যেখানে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘাটে যাওয়া এবং নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জীবিত একজন সহ মোট 8 জনকে পুড়িয়ে অভিযোগ আনা হয় এই 3 জন আসামির বিরুদ্ধে। এই ধরনের বর্বরতা মানবতা বিরোধী অপরাধের ঘৃণ্যতম রূপগুলির মধ্যে একটি, যা বিবেককে নাড়া দিয়েছে। এই ভয়াবহ অভিযোগগুলো প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের ট্রাইব্যুনালে মোট 54 জন সাক্ষীকে হাজির করেছে। এদের মধ্যে ছিলেন আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী, গুলি আহত ব্যক্তি, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। এই সাক্ষীদের জবানবন্দিগুলো ছিল মর্মান্তিক এবং হৃদয় বিদারক, যা আদালতের সামনে সেই ভয়াবহ দিনগুলোর বাস্তব চিত্র তুলে ধরেছে। সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয়, জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশমূলক কথাবার্তা এবং ভিডিও, দেশ বিদেশে গণমাধ্যম প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে জব্দ করা গুলির খোসাও গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই বিশাল প্রমাণের স্তূপ রাষ্ট্রপক্ষের মামলাকে এক প্রতিরোধ শক্তিতে পরিণত করেছে। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ার পর গত 12 অক্টোবর থেকে শুরু হয় মামলার সর্বশেষ ধাপ, অর্থাৎ যুক্তিযুক্ত, যা 23 অক্টোবর পর্যন্ত চলে। যুক্তিতর্কের শেষ দিন রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত দাবি তুলে ধরে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করছেন। তাদের এই দাবি পুরো বিচারিক প্রক্রিয়াকে এক চূড়ান্ত মোড় নিয়ে এসেছে।
যেখানে আগামী 17 নভেম্বর সম্ভাব্য রায়ের ঘোষণা দেশের ভাগ্য নির্ধারণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। সারা দেশ আজ এই ঐতিহাসিক রায়ের অপেক্ষায় প্রহর গুনছে। এক নজিরবিহীন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটি মন। ইতিহাসের পাতায় এই দিনটি কিভাবে লেখা থাকবে তা এখন কেবল সময়ের অপেক্ষায়।